হ্যালো এভরিওয়ান, থ্রি স্টোরির সপ্তাহের প্রথম দিনের ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের ব্লগে তোমরা দেখেছো যে এক রবিবার বৃষ্টি মাথায় নিয়ে মাত্র 1 ঘন্টার প্ল্যানে আমরা এসেছিলাম বাঁকুড়ার জয়পুর ফরেস্টের বনলতা রিসর্টই ছিল আমাদের এবারের থাকার জায়গা। তো সেই রকমই আমরা বনলতা রিসর্টে আগের দিন রাত্রিবেলা এসে খাওয়া দাওয়া করে আজ সেকেন্ড দিন বেরিয়ে পড়েছি এই জয়পুর ফরেস্টের বেশ কিছুটা অংশ একটু ঘুরে দেখব বলে। বর্ষায় জঙ্গল তো ভীষণ সুন্দর, সেটা মনে হয় আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এই বাঁকুড়ার এই জয়পুর ফরেস্টের বেশ কিছু বিশেষ মাহাত্ম্য রয়েছে, যা কিন্তু আমাদের ইতিহাসের সাথে একেবারে প্রত্যক্ষভাবে যুক্ত। খ্রিস্টীয় 7ম শতাব্দী থেকে ব্রিটিশ শাসনের আবির্ভাবের সময় পর্যন্ত প্রায় 1 সহস্রাব্দ ধরে বাঁকুড়া জেলার ইতিহাস বিষ্ণুপুরের হিন্দু রাজাদের উত্থান ও পতনের সাথে অভিন্ন। বিষ্ণুপুর রাজারা, যারা 17 শতকের শেষের দিকে তাদের ভাগ্যের শিখরে ছিল, 18 শতকের প্রথমার্ধে তাদেরই পতন শুরু হলো। প্রথমে বর্ধমানের মহারাজা ফতেপুর মহল দখল করেন এবং তারপর মারাঠা আক্রমণ করে তাদের দেশকে ধ্বংস করে দিল। 1760 সালে বর্ধমান চাকলার বাকি অংশের সাথে বিষ্ণুপুর ব্রিটিশদের হাতে তুলে দেওয়া হয়। 1787 সালে বিষ্ণুপুরকে বীরভূমের সাথে একত্রিত করে একটি পৃথক প্রশাসনিক ইউনিট গঠন করা হয়েছিল, কিন্তু 1793 সালে এটি আবার বর্ধমান কালেক্টরেটের কাছে স্থানান্তরিত হয়। 1879 সালে মানভূম থেকে খাতড়া ও রায়পুর থানা এবং শিমলাপালের ফাঁড়ি স্থানান্তরিত হওয়ায় এবং সোনামুখী, কতুলপুর ও ইন্দাস থানাগুলিকে বর্ধমান থেকে স্থানান্তরিত করার মাধ্যমে জেলাটি তার বর্তমান রূপ, মানে আজকের এই বাঁকুড়া শহর তৈরি হয় বা বাঁকুড়া জেলা তৈরি হয়। যাই হোক, এটি কিছু সময়ের জন্য পশ্চিম বর্ধমান নামেও পরিচিত ছিল, কিন্তু 1881 সালে বাঁকুড়া জেলা হিসাবে পরিচিতি পায়। এই বাঁকুড়া জেলার জয়পুর যে ফরেস্ট, তার মধ্যেই কিন্তু আমাদের এই বনলতা হোটেল। বাঁকুড়া জেলার অন্যান্য যে খ্যাতিগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো বাঁকুড়ার ঘোড়া। পোড়ামাটির কারুকাজ করা ঘোড়া এবং দশাবতার তাস ঐতিহাসিক চিত্রকর্মের জন্য কিন্তু বাঁকুড়া জেলা বিখ্যাত। বাঁকুড়া জেলার কৃষির জন্য আম ও সরিষা বিপুল উৎপাদনের জন্য বিখ্যাত, আর মুকুটমণিপুর অঞ্চলে সাঁওতাল, ভূমিজ, মুন্ডার মতো কিছু উপজাতি বাসও করে এই বাঁকুড়া জেলায়। এই বাঁকুড়া জেলার এই জয়পুর ফরেস্টের মধ্যে কিন্তু আরও একটা ইতিহাসের ছোট্ট ঘটনা লুকিয়ে রয়েছে। আজ আমরা সেই ঐতিহাসিক এয়ারড্রোম, মানে ব্রিটিশ শাসনের এয়ারড্রোম দেখতেই এখন এই রাস্তা দিয়ে চলেছি, এই জঙ্গলের মধ্য দিয়ে। আসলে বাঁকুড়া কিন্তু ব্রিটিশদের সাথে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তার একটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমরা যে এয়ারড্রোমটা দেখতে যাচ্ছি সেটার এখনকার চলতি নাম ব্রিটিশ এয়ারড্রোম হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মারিয়ানা দ্বীপপুঞ্জে মোতায়েন করার আগে এই এয়ারফিল্ডটি মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি এয়ারফোর্স 462D বোম্বার্ডমেন্ট গ্রুপের আয়োজন করেছিল। 1943 সালে এটিকে একটি বোয়িং B-29 সুপার ফর্ট্রেস ঘাঁটি হিসাবে মনোনীত করা হয়েছিল, যা ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা বিমান বাহিনীর XX বোম্বার কমান্ডের পরিকল্পিত মোতায়েন করার জন্য করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1942 থেকে 1945, এটা আমরা সবাই জানি। সেই সময় এই আজকে যে আমরা এয়ারড্রোমটা দেখতে যাচ্ছি সেটার নাম ছিল পিয়ারডোবা। পিয়ারডোবা মূলত কনসলিডেটেড B-24 লাইবেরেটর ব্যবহারের জন্যই ডিজাইন করা হয়েছিল। 1943 সালে এটাকে বোয়িং B-29 সুপার ফর্ট্রেস ঘাঁটি হিসাবে মনোনীত করা হয়েছিল, যা ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা বিমান বাহিনী কমান্ডের পরিকল্পিত মোতায়েন করার জন্য ইউজ করা হতো।
আমরা এই জঙ্গলের মধ্য দিয়ে অনেকটা রাস্তা এগোনোর পরেই কিন্তু সেই বিখ্যাত ইয়ারড্রোম বা আজকের কথায় সবার কাছে যেটার নামে পরিচিত মানে ব্রিটিশ ইয়ারড্রোমটা দেখতে পেয়েছিলাম। এই শাল সেগুনের ঘন জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা, লাল মাটির রাস্তা, কোথাও কিন্তু মাটির রাস্তা, আবার কোথাও কিন্তু পাকা কংক্রিটের রাস্তা। এই মাঝখান দিয়ে যেতে যেতে গা ছমছমে পরিবেশ উপভোগ করতে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই জয়পুর ফরেস্টের এই ব্রিটিশ ইয়ারড্রোম কিন্তু তোমরাও দেখতে এসো। আর সাক্ষী থেকো এই আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো একটা ঐতিহাসিক ঘটনার জন্য যে আমাদের পশ্চিমবঙ্গের এই বাঁকুড়ার এই বিশেষ জায়গাটির যে গুরুত্ব সেটাও কিন্তু তোমাদেরকে অবশ্যই ভাবাবে। এই জঙ্গলটা পার করেই আমরা কিন্তু পৌঁছে গেছিলাম সেই ব্রিটিশ ইয়ারড্রোমের সেই রানওয়েটার মধ্যে। প্রসঙ্গত বলে রাখি, এই জঙ্গলে শাল সেগুন গাছ যেমন রয়েছে তার সাথে কিন্তু প্রচুর জন্তু বা পশুও কিন্তু রয়েছে, পাখিও অনেক রকম দেখা যায়। হলক গিভন, ব্ল্যাক প্যান্থার, লিওপার্ড, জংলি কুকুর, স্টাম্প টেল ম্যাকাও, হর্নবিল, এই ধরনের কিন্তু জিনিস এখানে এই জঙ্গলে অনেক পরিমাণে দেখা যায়। আর এর সাথে এখানে দেখা যায় চিতল হরিণ, আর রাতের দিকে কিন্তু এখানে হাতিও চলাফেরা করে, তাই রাত্রে সাধারণত বারণ করা হয় এই জঙ্গলে যাওয়ার জন্য। যাই হোক, আমরা এই এখন সেই ব্রিটিশ ইয়ারড্রোমের মধ্য দিয়েই গাড়ি নিয়ে যাচ্ছি। বিশ্বাস করো, এই গাড়ি নিয়ে যাওয়ার সময় এতটা ভালো লাগছিল যে আমাদের এইরকম কলকাতার এত কাছের একটা জায়গা যেখানে ব্রিটিশদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটা রানওয়ে এরকম অব্যবহৃত অবস্থায় পড়ে আছে এবং সেটা দিয়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, এটা যেন একটা অন্যরকম অনুভূতি। তোমরা কিন্তু অবশ্যই বাঁকুড়াতে গেলে বা বাঁকুড়ার জয়পুর ফরেস্টে গেলে এটা দেখতে একদমই ভুলো না। দেখো এখন কতটা অযত্নে এই ব্রিটিশ ইয়ারড্রোমটা পড়ে আছে, চারপাশে ঘন জঙ্গল, এবং এখানে কিন্তু ফোনের নেটওয়ার্কও একদমই পাওয়া যায় না। যদি তোমরা অ্যাডভেঞ্চার পছন্দ করো তাহলে কিন্তু এই জায়গাটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। দুপাশে জঙ্গলের মাঝখানে এই ব্রিটিশ ইয়ারড্রোমের রানওয়েটা প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার দীর্ঘ বিস্তৃত। আমরা এই রানওয়েটা দিয়ে বেশ কিছুটা গিয়ে আবার ঘুরে ফিরে এসেছিলাম আমাদের রিসর্টে মানে বনলতাতে। আসলে বাঁকুড়াতে যদি একদিনের জন্য যাওয়া হয় তাহলে কিন্তু ওই বনলতা ফরেস্ট ঘুরতেই অনেক সময় লেগে যাবে, যেটা কিন্তু আমি আমার আগের ব্লগেও বলেছি যে বনলতা ফরেস্টটি কিন্তু একটা ছোটোখাটো গ্রামের মতো, ওটাই পায়ে হেঁটে ঘুরতে অনেক সময় লাগে। তো তার ঠিক পাশেই কিন্তু এই জয়পুর ফরেস্টের এই ঘন জঙ্গল বা এই ব্রিটিশ ইয়ারড্রোম। তাই একদিনের জন্য গেলে এর বেশি মনে হয় না আর বেশি ঘুরে দেখা সম্ভব, তাই আমাদের পক্ষেও কিন্তু এর বেশি ঘুরে দেখা সম্ভব হয়নি বলে আমরা এই ঐতিহাসিক ইয়ারড্রোমটুকুনি ঘুরে দেখেছিলাম পরের দিন। এর পরের ব্লগে তোমাদের জন্য আমি বনলতা রিসর্টের খুঁটিনাটি নিয়ে আলোচনা করব, যাতে তোমরা কেউ যদি বনলতা রিসর্টে থাকতে চাও তাহলে তোমাদের কাছে একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে কীরকম কী খরচ হতে পারে বা এইটা কীরকমভাবে কন্ট্যাক্ট করা যেতে পারে এদের সাথে আগে থেকে, যদি তোমরা কোনো পার্টি বা তোমরা ওয়ান ডে আউটিং বা তোমরা ওয়ান নাইট স্টের কথা ভাবো। তাহলে কেমন লাগলো আমাদের আজকের ব্লগ? ভালো লাগলে ভিডিওর শেষে একটা লাইক করো আর কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমরা এখানে কখনো গেছো কি না। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে আরও এগিয়ে নিতে সাহায্য করো। ভালো থেকো সবাই, খুব শিগগিরই পরের ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো।